আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। তোমার আর কতক্ষণ লাগবে? আপনি এটা ধরে নিতে পারেন গন্তব্যে আমরা পৌঁছে গেছি। বলছো লোকের কাছাকাছি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। টেন্ডারিং এন্ড এস্টিমেটিং ডিপার্টমেন্ট। আর ওই লোকটার নাম খুব শিগগিরই আমি আপনাকে বলে দেবো। হ্যালো রোহন, হ্যালো হ্যালো রোহন। হ্যালো, পুলিশ স্টেশন। Good afternoon, Dr. Saluke. কি গুড আফটারনুন। প্লিজ সরি, ডোন্ট মাইন্ড। আসলে যখনই কোনো নিরপরাধ লোকের খুন দেখি না, তখনই গুড আফটারনুন গুড মর্নিং এর উপর বিশ্বাসই চলে তাই তো যায়। ডক্টর। ডক্টর কোনো পোক্ত প্রমাণ পেলেন? আপাতত এই ল্যাপটপের চার্জারটা তার, এটা দিয়েই শ্বাসরোধ করা হয়েছে এর। আর এর মৃত্যুর সময় হচ্ছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। আর হ্যাঁ, লাশের পাশে এই মোবাইলটা পাওয়া গেছে। হয়তো এটা আমাদের কোনো সাহায্য করবে। আর ওই বাকি প্রমাণগুলো যার ব্যাপারে ইন্সপেক্টর সমীর বলছিলেন? স্যার স্যার রোহনের ডায়েরি এই দেখুন, পুরোটাই পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তবে এই ডায়েরিটার সঙ্গে অনেক ডকুমেন্টসও ছিল, সেগুলোও পুড়ে গেছে। বুঝতেই পারছি না যে ওই ডকুমেন্টস এমন কি ছিল। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু ছিল যার জন্য ওই খুনি প্রবলেমে পড়তো, তাই প্রমাণ জ্বালিয়ে দিয়েছে আর এই রোহনকেও মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই হার্ড ডিস্কটা আমি এখানেই পেয়েছিলাম, ক্রাইম সিনে। আমি এটা একজন কম্পিউটার এক্সপার্টকে দেখিয়েছি। পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ডেটা রিকভার করা সম্ভবই নয়। খুনি প্রত্যেকটা প্রমাণকে খারাপ করে দিয়েছে। কোনো ব্যাপার না, কোথাও না কোথাও কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবো। পুরবি, স্যার। এই রোহনের ব্যাকগ্রাউন্ড চেক করেছো? হ্যাঁ স্যার, পুরো নাম রোহন কুমার। এ পুনেতে থাকে, এখানে মুম্বাইতে চাকরি করছিল, একাই থাকতো। আর এখানেই এই বাড়ি থেকেই কাজ করছিল। কি কাজ কি করতো? গোয়েন্দা ছিল। বড় বড় কোম্পানিতে যে লাখ লাখ টাকা জালিয়াতি হয় সেগুলোর তদন্ত করত। তাহলে তো অনেক শত্রুই আছে এই রোহনের। হ্যাঁ দয়া, আর ওই অনেকগুলো শত্রুর থেকে আসল খুনিটা কে সেটা হয়তো তোমাকে এইটা বলবে। কি এটা ডক্টর? এটা চুম্বক। চুম্বক? এর মধ্যে একজন দৌড়বীরের ছবিও আছে, কিন্তু এই চুম্বক রোহনের বডির মধ্যে কি করছিল? আমার মনে হচ্ছে হয়তো এটা খুনির হবে। ওর পকেটে ছিল, এদিক ওদিক করতে গিয়ে হয়তো এটা পড়ে গেছে। তাহলে তো এটা আঙুলের ছাপ থাকবে। না, একটাও নেই। একটাও নেই। খুনি মনে হয় এখান থেকে এসছে। রবি, স্যার। এই রোহন এই মুহূর্তে কার জন্য কাজ করছিল? স্যার, ডিএনডি বিল্ডকম লিমিটেডের জন্য। বিএনডি বিল্ডকম লিমিটেড? এটা তো ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের 1 নম্বর কোম্পানি শহরের। হ্যাঁ স্যার,
এই দেখুন, এই ভাঙা হার্ড ডিস্কটার উপরেও ওই কোম্পানিটারই স্টিকার লাগানো রয়েছে। আর মারা যাওয়ার ঠিক আগে এই রোহন এই কোম্পানির সিইও মিস্টার হিতেশের সাথে ভিডিও কলে ছিল। আর স্যার এই লোকাল পুলিশ স্টেশনেই হিতেশে কমপ্লেন করেছিল। এটা কি এত বড় অফিসে শুধুমাত্র একজনই লোক ছিল নাকি? মনে হচ্ছে স্যার ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য সবাই বাড়ি চলে গেছে। আচ্ছা, আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে। স্কোরটা কি হলো? কোহলি সেঞ্চুরি করতে যাচ্ছে। কি বলছেন স্যার? আপনি কি করে জানলেন? বাইরে ওয়াচম্যান কমেন্ট্রি শুনছিল। ইনভেস্টিগেশন করতে এসেছি, চোখ কান খোলা রাখতে হবে। স্যার, হিতেশের কেবিন। মিস্টার হিতেশ, হাই, সিআইডি। প্লিজ বসুন। আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। শুরু থেকে বলুন সবকিছু। 6 মাস আগে আমি রোহনকে কাজে রাখি। গত 5 বছর ধরে আমাদের কোম্পানিতে যে লোকসান হচ্ছে তা আগে কখনো হয়নি। কি ধরনের ক্ষতি? লোকসানের লিস্ট তো বলে শেষ করা যাবে না। যে টেন্ডারগুলো আমাদের কোম্পানির পাওয়া উচিত ছিল সেগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। এই দেখুন, 1100 কোটির রিফাইন্ডিং কন্ট্রাক্ট, 37 কোটির রেলওয়ে কন্ট্রাক্ট, আর 800 কোটির পাওয়ার ট্রান্সমিশন কন্ট্রাক্ট। এটাও তো হতে পারে যে যে সমস্ত কোম্পানি এই কন্ট্রাক্টটা পেয়েছে ওরা আপনার থেকে কম কোট দিয়েছে। সেটাই তো আমি বলতে চাইছি স্যার। যদি অন্য অন্য কোম্পানি এই টেন্ডার পেত তাহলে ব্যাপারটা অন্য ছিল, কিন্তু এই সমস্ত কন্ট্রাক্ট একটা মাত্র কোম্পানিই পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের অ্যামাউন্ট আমাদের দেওয়া অ্যামাউন্টের থেকে মাত্র 1000 টাকা কম। শুধুমাত্র 1000 টাকা কম? কোন কোম্পানি এটা? এক্সপিএল ইনফ্রাস্ট্রাকচার। এক্সপিএল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আপনার মনে হচ্ছে যে আপনার কোম্পানিতে এমন কেউ বেইমান আছে যে স্যালারি আপনার থেকে নেয় কিন্তু কাজ এক্সপিএল এর জন্য করে? 100% কেউ না কেউ তো অবশ্যই আছে। আর রোহন ওই লোকটার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওর লাস্ট ফোন কলে আমায় এটাও বলেছিল যে সেই বেইমান এস্টিমেটিং অ্যান্ড টেন্ডিং ডিপার্টমেন্টের লোক। আচ্ছা, এই ক্রাইম সিন থেকে আমরা এই ড্যামেজড হার্ড ডিস্কটা পেয়েছি। কি আছে এর ভেতরে? স্যার, এটা আমাদের কোম্পানির গত 5 বছরের সিসিটিভি ফুটেজ, কল লগস, ইমেলস, আমাদের কোম্পানিতে কত এমপ্লয়িজ আছে, সমস্ত ইনফরমেশন এতে ছিল। তাহলে এর কপি নিশ্চয়ই আছে আপনার কাছে? আগে হ্যাঁ আছে। আমরা ওটা আমাদের সঙ্গে নিয়ে যাব। শিওর। হয়তো হার্ড ডিস্কটা চুরি হয়ে গেছে। আমি এখানেই রেখেছিলাম হার্ড ডিস্কটা। কি? আপনার কেবিনের ভেতর থেকে কোনো জিনিস কি করে চুরি হয়? হয়তো আমার অনুপস্থিতিতে কেউ এসেছিল আর এখান থেকে। কিন্তু আপনার অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই কেন? কখনো দরকারই পড়েনি স্যার। প্রয়োজন বলে আসে না, এখন পড়লো তো প্রয়োজন। সরি স্যার। আর হ্যাঁ মিস্টার হিতেশ, আপনার কোম্পানিতে যত এস্টিমেটিং আর টেন্ডারিং ডিপার্টমেন্ট আছে, যত লোক আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। স্যার, আজকে ওই ডিপার্টমেন্টের কোনো এমপ্লয়ি কাজে আসেনি। কেন? সবাইকে ছুটিতে গেছে? আসলে ওরা প্রত্যেকেই ম্যারাথন রেসে পার্টিসিপেট করতে গেছে, যেটা সকাল 7টা থেকে 11টার মধ্যে হবে। কি? সবাই ওই ম্যারাথন রেসে দৌড়তে গেছে? হঠাৎ করে সবাই এরকম রানার হওয়ার স্বপ্ন দেখছে কেন? আসলে আমাদের কোম্পানি এই ম্যারাথন রেসটা স্পন্সর করছে, তাই আমাদের এমপ্লয়ীদের এটা বাধ্যতামূলক ছিল ওখানে পার্টিসিপেট করা। শুধু তারাই পারবে না যাদের হাঁটুতে বা অন্য কোনো সমস্যা আছে। তো আপনারও সমস্যা আছে হাঁটুতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ডিপার্টমেন্টে কতজন কাজ করে? 10 জন। আর এই 10 জনই ম্যারাথন রেসে গেছে? হ্যাঁ স্যার, যদি কেউ না যেত আমি অবশ্যই জানতে পারতাম স্যার। স্যার, হুম, যদি পুরো ডিপার্টমেন্টের সবাই ম্যারাথনে দৌড়চ্ছিল যখন রোহনের খুন হয়েছিল, তাহলে খুনটা করলো কে? হতে পারে ওই কন্ট্রাক্ট কিলার। 1 মিনিট। মিস্টার হিতেশ, আপনার কাছে এই ম্যারাথন রেসের কোনো ব্রোশিয়া, কোনো লেটার আছে? ইয়েস স্যার, আমি আনছি। কি হলো স্যার? চুম্বকে ওই দৌড়ানোর লোকটা, ম্যারাথন রেস, এক্ষুনি জানতে পারবো। এই নিন স্যার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম স্যার। হুম।
দেখেছো, এটাই হলো ওই চুম্বকের রহস্য। যেটা ক্রাইম সিনে পাওয়া গেছে সেটা ম্যারাথন রেসে। মানে স্যার, ও ম্যারাথন রেসে দৌড়চ্ছিল, রোহনকে খুন করার জন্য ও রেস ছেড়ে দিয়ে ওর বাড়ি চলে যায়। মনে তো হচ্ছে এইরকমই। স্যার, এই বিপ ম্যাগনেট জার্সির ওপর লাগানো হয়। সঞ্জু স্যারকে একটু বুঝিয়ে দাও। দেখুন স্যার, এই ম্যাগনেটটাকে এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে। সেম এরকমই আরেকটা নেওয়ার পরে জার্সির ভেতর থেকে আমরা নিয়ে নেব, আর এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো। সেম আরেকটা এইভাবে নিয়ে এটাকে নিয়ে আমরা এইভাবে লাগিয়ে দেবো, আর এটা এইভাবে লক হয়ে যায়। আগে আমরা সেফটি পিন ইউজ করতাম, কিন্তু দু একবার রানার্সের চোট লেগেছিল, তাই আমরা এই ম্যাগনেট টেকনিকটার ব্যবহার করছি। এই ম্যাগনেট আর রেসিং হুইপ আপনি সব প্রতিযোগীকেই দিয়েছিলেন? ইয়ে স্যার, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল, বলাও হয়েছিল রেস শেষ হয়ে যাওয়ার পরে সব ম্যাগনেটগুলোকে ফেরত দিয়ে দিতে। তাহলে কারা কারা এই ম্যাগনেট ফিরিয়ে দেয়নি? স্যার, অনেকেই দেয়নি, কেউ ফেলে দিয়েছিল, কেউ বা হারিয়ে ফেলেছিল, আর এক একজনের দায়িত্বও ছিল না যে জিনিসটাকে ফেরত দিতে হবে। একটা কথা তো শিওর, কেউ রেস মাঝপথে ছেড়ে দিয়েছিল, গিয়ে খুন করে আবার ফিরে এসেছে। কিন্তু স্যার, রেস তো অনেক লোকেই মাঝখানেই ছেড়ে দিয়েছিল, কিন্তু এটা কি করে জানা যাবে যে তাদের মধ্যে রোহনকে কে মেরেছে? ওই 10 জনের মধ্যেই কেউ হবে যারা ক্যান্টিন ডিপার্টমেন্ট আর এস্টিমেটিং ডিপার্টমেন্টে কাজ করছিল। কিন্তু স্যার, ওই 10 জনের মধ্যে রেস মাঝপথ থেকে ছেড়ে দিয়েছিল, এটা কিভাবে জানতে পারবো? জানা যেতে পারে স্যার। কি করে? স্যার, আমরা প্রত্যেকটা প্রতিযোগীর মাথায় গোপ্রো ক্যামেরা লাগিয়েছিলাম, আর সেটা থেকে জানা যেতে পারে কে মাঝপথে ছেড়ে দিয়েছিল। ওয়ান্ডারফুল। নবীন, এই রিশটা তোকেই জিততে হবে। রান। এই 4টে স্ক্রিন, এগুলো ব্ল্যাঙ্ক কেন? জানি না স্যার, আমরা তো সব ক্যামেরা চালু করে এদের দিয়েছিলাম। হয়তো ভুল করে এই 4 জন ক্যামেরা অফ করে ফেলেছিল। ভুল করে করেছে নাকি ইচ্ছে করে? এদের মোটিভটা কি বুঝে উঠতে পারছি না। এরা কি করতে চাইছিল? কি কুনাল, একটা ক্যামেরা ভাঙা, একটা ক্যামেরায় মাটি লেগে আছে, এই 4টে ক্যামেরা ব্ল্যাঙ্ক, সেটা কেন? জানি না স্যার। ওইসব জানি নাটা নিয়ে বললে হবে না। এই সব কটা ক্যামেরা 10-এ 10 আমার চাই। স্যার, এই 3টে ক্যামেরা একদম ঠিক ছিল স্যার। এমপ্লয় 1, এমপ্লয় 2 আর এমপ্লয় 3। তার মানে এই 3টে ক্যামেরায় কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। কেউ ইচ্ছে করে ক্যামেরাগুলো বন্ধ করেছিল বা ভুল করেও করে থাকতে পারে, কিন্তু বলা যায় না। কিন্তু স্যার, এই 4টে ক্যামেরারই ফুটেজ একদম ঠিকঠাক স্যার। এমপ্লয়ি 4, 5, 6, 7। তাহলে এবার যাই প্রবলেম ক্যামেরাতে। সবার আগে প্রবলেম ক্যামেরা ছিল এই নবীনের, যার লেন্স ক্র্যাক হয়ে গেছিল। হতে পারে দৌড়তে দৌড়তে পড়ে গেছিল। হ্যাঁ, আর স্যার, দ্বিতীয় প্রবলেমের ক্যামেরা, মুক্তিরটা, যে রেসের মাঝখানে দাঁড়িয়ে নিজের জুতোর ফিতে বাজছিল। হ্যাঁ, তারপরে ফিতে বাঁধার পরে ওই হাতটাই নিজের লেন্সে লাগায়, আর লেন্সে সমস্ত পিকচারটাই ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার, এই মাটি ইচ্ছে করে লাগিয়েছে নাকি ভুল করে?
আরে 10টা লোকের তো 10টা গোপ্রো ক্যামেরা থাকা উচিত, এখানে তো দেখছি 9টা। গৌরবের ক্যামেরাটা কি হলো, সেটা কোথায়? স্যার ওই ক্যামেরাটা হারিয়ে গেছে, গৌরব ওটা ফেরত দেয়নি। তাহলে স্যার এই গৌরবই খুনি, ওকে ধরে ফেলা উচিত। না পঙ্কজ, এইভাবে হয় না। হতে পারে গৌরব ক্যামেরাটা ফেরত দিতে ভুলে গেছে। আমাদের এটা ভাবতে হবে যে খুনি এই সময়টাই কেন বেছে নিল ম্যারাথন রেসের টাইমে খুন করার জন্য। ও তো চাইলে যে কোনো সময় খুন করতে পারতো, যে কোনো জায়গায় পারতো। হ্যাঁ, অ্যালিবাইয়ের জন্য স্যার, যাতে ধরা পড়লে খুনি বলতে পারে যে রোহনকে খুনের সময় ও তো ম্যারাথনে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, সেই জন্য ও রেসেও পার্টিসিপেট করেছিল আর রেস কমপ্লিট করেছিল। তার মানে স্যার রেসকে মাঝখান থেকে ছেড়ে ও চলে গেছিল, তারপরে গিয়ে খুন করলো, আর খুন করার পরে এসে রেস আবার শেষ করলো। এক্স্যাক্টলি। কিন্তু স্যার এই ফুটেজ থেকে কিভাবে জানতে পারবো কে রেস ছেড়ে চলে গেছে, খুন করেছে, আবার রেস জয়েন করেছে? স্যার এই ব্যাপারটা আপনি টাইমিং চিপ থেকে জানতে পারবেন। টাইমিং চিপটা আবার কি? আজকাল ম্যারাথন রেসে বিজেতা কে জানার জন্য আরএফআইডির ব্যবহার করা হয়। RFID মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আগে হ্যাঁ, ও, এই টেকনিক থেকে একটা জিনিস জানা যেতে পারে যে একজন রানারের প্রত্যেকটা ল্যাব কমপ্লিট করতে কত সময় লেগেছে। RFID, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। স্যার এটাই হলো চিপ, আর এটা রেসের ম্যাট, আর এটাই আরএফআইডি টেকনিকে চলে। দেখুন স্যার। ও, তার মানে রেস শুরু হতেই যখন কোনো রানার এটা ক্রস করে তখন এই টাইমিংটা ওই মুহূর্তে শুরু হয়ে যায়। একদম স্যার, অফিসের কার্ডের মতন স্যার। ঠিক আছে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু এটা কি জানতে পারা যাবে যে কেউ রেস মাঝপথে ছেড়ে দেয় আর পরে আবার এসে জয়েন করে? এরও উপায় আছে স্যার। স্যার এই ম্যারাথন রেস 31 কিলোমিটারের হয়। এতে 4টে ভাগ, প্রথমটা 5, দ্বিতীয়টা 10, তৃতীয় 15, চতুর্থ 20। চতুর্থ পর্যায় থেকে ফিনিশিং লাইনের দূরত্ব কম করে 1 কিলোমিটার স্যার। তার মানে সব মিলিয়ে 6টা প্যাড, স্টার্টিং লাইনের প্রথম প্যাড আর ফিনিশিং লাইনের 6 নম্বর প্যাড, মাঝখানে 4টে থাকছে, 4টে ধাপ, 4টে প্যাড। যখন কোনো প্রতিযোগীর পা ওই প্যাডের মধ্যে পড়ে তখন আমরা বুঝতে পারি ওই রানার কত টাইমটা নিয়েছে। তাহলে কে রেস মাঝপথে ছেড়েছিল আর কে ছেড়ে যায়নি এটা জানা গেলে এটাও জানা যাবে যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় কোন রানারের সব থেকে বেশি সময় লেগেছিল। সবকটারই টাইমিংটা চেক করতে হবে। জানা তো যাবে সে কে যে মাঝপথে রেস ছেড়ে আবার জয়েন করেছে। পুরবি, স্যার আমাদের প্রথম কচ্ছপ হলো এই নবীন। এ রেসের প্রত্যেকটা ল্যাব 25 মিনিটে কমপ্লিট করেছে, কিন্তু শেষ ল্যাপের পরে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছানোর জন্য মানে 1 কিলোমিটার ক্রস করার জন্য ওর 50 মিনিট সময় লেগেছে। নবীন, আর স্যার এই মুক্তি, এর টাইম তো রেকর্ডই হয়নি। 15 থেকে 20 কিলোমিটারের মাঝের ধাপ। তাহলে এ হলো দ্বিতীয় সাসপেক্ট। মুক্তি। আর এবার এই গৌরব, এ তো 15 কিলোমিটারের ধাপই বের হতে পারেনি। তাহলে এই হলো আমাদের তৃতীয় সাসপেক্ট। স্যার বাকি সবার টাইমিং তো মোটামুটি ঠিকঠাকই আছে। তার মানে এই খুন এই 3 জনের মধ্যেই কেউ করেছে, মুক্তি, নবীন আর গৌরবের মধ্যে। যদি নবীন খুন করে থাকে তাহলে সে রেস ছেড়েছে 20 কিলোমিটার আর ফিনিশিং লাইনের মাঝপথে। পেড্রিক, পঙ্কজ, বাইক নিয়ে যাও, এবার স্পিডে যাবে ওই রুটেই। আর খেয়াল করো যেখানে ওই 3 জন যেখানে রেস ছেড়েছে সেখান থেকে রোহনের বাড়ি কতটা দূরে আর কত সময়। 15 কিলোমিটারের মাঠ থেকে আসছি স্যার, এটা 10 কিলোমিটার। হ্যাঁ, মুক্তি বোধহয় এখানেই কোথাও দাঁড়িয়েছিল, 10 আর 15 কিলোমিটারের মার্কের মাঝখানে। এই আমি স্টপ ওয়াচটা অন করলাম আর আমি চললাম রোহনের বাড়ি। থাম পঙ্কজ,
এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই রাস্তাটা। চলুন। আরে আস্তে চালা না। হ্যাঁ। এই দেখুন রোহনের বাড়ি। মুক্তি নিশ্চয়ই রোহনের ঘরে পিছনের জানলা দিয়ে ঢুকেছিল। আরে অ্যাক্টিং করতে বলেছিলাম। থাম। মুক্তি রোহনকে খুন করার পর হয়তো সমস্ত তথ্য প্রমাণ পুড়িয়ে আবার দৌড়ে ফিরে গিয়েছিল ম্যারাথন শেষ করতে। চল আমরা আবার যাব সেই ম্যারাথনের ওখানে 20 কিলোমিটারের মার্কটার কাছে। স্টপ ওয়াচে টাইম দেখে নিন স্যার। 26 মিনিট। বাহ, আরে ব্যাস ব্যাস ব্যাস। এবার মুক্তি পৌঁছলো 20 কিলোমিটারের মার্কে পাক্কা 30 মিনিট পরে। আর তারপর এখান থেকেই হয়তো ও রেসটা শেষ করেছিল। এবার শোন, গৌরব যদি খুন করে থাকে তাহলে ও রেসটা এখানেই ছেড়েছিল 10 আর 15 কিলোমিটার মার্কের মাঝামাঝি। এই আমি স্টপ ওয়াচ অন করলাম। এবার যাব আমরা রোহনের বাড়ি। চলো। চল। হ্যাঁ, একদম পুরো বিশ্বাস আছে আমার। এক্সকিউজ মি। এই ছাড় 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 ছাড়। আরে 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 মরে যাবো তো। চল। ব্যাস। একটু দাঁড়ান, আমি বুঝতে পেরেছি। আমি বলছি, এই গৌরব রোহনের বাড়ি থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে রেসে আবার জয়েন করেছিল, তাই না? শাবাশ। হ্যাঁ। আমার সাথে থেকে থেকে তোরও তো বুদ্ধি খুলে গেছে। আর এই সব কিছু করতে গৌরবের টাইম লেগেছিল পুরো 27 মিনিট। এবার দেখা যাক নবীনের কত লেগেছিল। এবার যদি নবীন খুন করে থাকে তাহলে ও নিশ্চয়ই এখান থেকে গেছিল, যেখানে ও পড়ে গেছিল। এই আমি স্টপ ওয়াচ অন করলাম। এবার যাওয়া যাক রোহনের বাড়ি। চল। চলুন স্যার। ওকে পঙ্কজ, 3 জন রোহনের সাথে এরকমই কিছু করেছিল। ব্যাস। রোহনকে খুন করে নবীন এইখানে এসে পৌঁছেছিল ফিনিশিং লাইনের সামনে, যেখানে ও ক্যামেরাটা দ্বিতীয়বারের জন্য সরিয়েছিল। আর এই সব কিছু করতে ওর লেগেছিল হয়তো 48 মিনিট। স্যার, জানতে পেরেছি 3 জনের কত সময় লেগেছিল। আচ্ছা, তাহলে বলো মুক্তির কত সময় লেগেছিল? মুক্তির লেগেছিল 30 মিনিট। আর টাইমিং চিপ অনুযায়ী 39 মিনিট লেট ছিল। আর গৌরব? গৌরবের 27 মিনিট। আরও ম্যারাথন রেস থেকে নিখোঁজ ছিল 24 মিনিটের জন্য। নবীনের লেগেছিল 48 মিনিট রোহনের বাড়ি গিয়ে ওকে খুন করে ফিরে আসতে। আর টাইমিং চিপ অনুযায়ী এই নবীন 50 মিনিট লেট ছিল। হ্যাঁ, আমাদের খুনি এই 3 জনের মধ্যেই কেউ হবে, নবীন, গৌরব আর মুক্তির মধ্যে। মিস্টার নবীন, একটা কথা বলুন। এই রেসে আপনি প্রত্যেকটা ল্যাপ 25 মিনিটে কমপ্লিট করেছেন, কিন্তু ফিনিশিং লাইনের আগে ওই 1 কিলোমিটার যেতে আপনার 50 মিনিট সময় লেগেছিল। কেন? স্যার, ওই 20 কিলোমিটার পুরো করার পর আমি নিচে পড়ে গেছিলাম। আর স্যার, ওই আমার পায়ে চোট লেগেছিল আর ক্যামেরাটাও ভেঙে যায়। স্যার, লাস্টের 1 কিলোমিটার আমি কতটা কষ্টে পুরো করেছি স্যার আমিই জানি সেটা। এই আঘাতটা কোথায় লেগেছে আপনার? স্যার, এইখানে দেখুন স্যার। পট্টিটা খোলো। হ্যাঁ, এইটা। স্যার,
এবার আপনার বিশ্বাস হয়েছে যে আমি কোনো দোষ করিনি? নির্দোষ যদি হও এত ঘাবড়ে যাচ্ছ কেন? ঘাম হচ্ছে, অনেকটা নার্ভাস লাগছো তুমি, হ্যাঁ? মাটি কেন লাগিয়েছিলে ক্যামেরাতে? জানি না, ভুল করে লেগে গিয়েছিল। ভুল করে? 15 থেকে 20 কিলোমিটার ধাপও ভুল করে ছেড়ে দিয়েছিলে নাকি? আমি তো কোনো ধাপই ছাড়িনি, সমস্ত ধাপই পুরো করেছি। কিন্তু টাইমিং চিপ তো অন্য গল্প বলছে। টাইমিং চিপ খারাপও তো হতে পারে। আপনি একজন মেশিনের উপর বিশ্বাস করবেন নাকি একজন জীবন্ত মানুষের উপর? আচ্ছা, তোমার গোপ্রো ক্যামেরাটা কোথায় গেল? তুমি তো ওদের ওটা ফেরত দাওনি। ওটা তো হারিয়ে গেছে স্যার। হারিয়ে গেছে? কি করে হারিয়ে গেল ভাই? জানি না স্যার, ওই রেসের মাঝখানে হঠাৎ করে দেখলাম ক্যামেরাটা ছিলই না, জানি না কোথায় পড়ে গেছে। আচ্ছা, আর ওই 15 কিলোমিটারের ধাপটাও কি হারিয়ে গিয়েছিল? ওটাকে তো পার করনি তুমি। স্যার আমি পুরো রেস কমপ্লিট করেছি। মিথ্যে কথা বলবে না। রেসের মাঝে কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি স্যার, আমি তো পুরো রেস কমপ্লিট করেছি, কোথাও যায়নি স্যার। আচ্ছা, স্যার মনে হচ্ছে নবীনই, কারণ আমি যখন ওকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন ওর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল, হাত পা কাঁপছিল ওর। এই গৌরবও কম নয়। ও বলল জানি না কি করে ক্যামেরাটা হারিয়ে গেছে। আরে এত বড় একটা ক্যামেরা পড়ে গেলে সেটা কেউ জানতে পারবে না স্যার। বস, তোমার কথাটা ঠিকই, কিন্তু নবীনের একটু আঘাত লেগেছে না? হ্যাঁ স্যার, আঘাত তো ওর লেগেছে। স্যার আমার মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে। স্যার আমার মনে হচ্ছে মুক্তি মিথ্যে বলছে। ও জেনে শুনেই ক্যামেরায় মাটি লাগিয়েছিল, কারণ নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ও আমাদের থেকে লুকোতে চাইছে। হ্যাঁ, এটাও হতে পারে, কারণ ক্যামেরায় যদি ভুল করে মাটি লেগে যেত তাহলে আরো সবার ক্যামেরাতে লাগতে পারতো ভুল করে। গোলমাল আছে, এই তিনজনের মধ্যে কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। খুনি এই তিনজনের মধ্যেই কেউ একজন। নবীন, আমাকে ওই জায়গাটা দেখাও যেখানে তুমি এক্স্যাক্টলি পড়েছিলে। কিভাবে পড়েছিলে? আসুন স্যার। কিন্তু স্যার আমার পায়ে খুব ব্যথা আছে, আপনি একটু সাহায্য হ্যাঁ, করবেন আমাকে? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো। স্যার আমি এখনো বলছি আপনাকে, আপনি নিজের টাইম ওয়েস্ট করছেন। এমনটা যেন না হয় যে আসল খুনিই পালিয়ে যায়। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোনো খুনি না বেরিয়েছে না বেরোতে পারবে, নিশ্চিন্ত থাকো। হ্যাঁ স্যার ওই যে এখানে আটকেই আমি পড়ে যাই। এখানে? হ্যাঁ স্যার। স্যার পড়ে যেতেই আমার ক্যামেরাটাও ভেঙে যায়। আচ্ছা, তারপর আমি ক্যামেরাটা আবার লাগালাম, তারপর রেস স্টার্ট করলাম। প্রচুর ব্যথা নিয়ে তুমি এই রেসটা ফিনিশ করেছো। হ্যাঁ স্যার, এখনো খুব ব্যথা। তুমি পড়েছিলে এইখানে, এই জায়গাটায়? হ্যাঁ স্যার, খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো, তাই খেয়াল করিনি আর পা আটকে নিচে পড়ে যাই। আচ্ছা, রেস ফিনিশ করার আগে তুমি দ্বিতীয়বার ওই ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছিলে কেন? আচ্ছা, ওটা তো স্যার খুব গরম লাগছিল তো, তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমি আবার ক্যামেরাটা লাগিয়ে নিই। রেস তো আমি তারপরেই কমপ্লিট করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, চলো। স্যার কিছু তো বলুন, আমরা যাচ্ছি কোথায় আসলে? তোমার হারিয়ে যাওয়া ক্যামেরা খুঁজতে। স্যার কিন্তু এত বড় জায়গাতে আমরা খুঁজবো কি করে ওই ক্যামেরাটা? প্রত্যেক ক্যামেরাতে একটা চিপ লাগানো আছে, আর এই ম্যাপ বলছে তোমার ক্যামেরা এইদিকেই আছে। চলে এসো। ম্যাম, আমি সত্যি কথাই বলছি। সত্যি তো এটাই, তুমি 10-15 কিলোমিটারের মাঝে রেস ছেড়ে দিয়েছিলে, আর তারপরে রোহনকে মেরে দিয়ে এখানে চলে এলে, এই 20 কিলোমিটারের মার্কে চলে এলে। কারণ তুমি তো জানতে এখান থেকে তোমাকে কোনো খেলোয়াড় দেখতে পাবে না। সব খেলোয়াড়রা তো তখন পিছনে। সব মিথ্যে। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? কি কি খুঁজছো? আমি কিছু তো না। কিছু আছে ওখানে? না, কিছু না। আচ্ছা, ওই ও তো তুমি সাইকেলে করে গিয়েছিলে রোহনকে খুন করতে? আমি সত্যিই জানি না যে এই সাইকেলটা কার। তাই এক্ষুনি সব জানা যাবে যখন তোমার আঙুলের ছাপ এই সাইকেলে পাওয়া যাবে।
হ্যাঁ ম্যাম প্লিজ। হ্যাঁ এই হলো ক্যামেরা। এটাকে পুরো ভেঙে ফেলেছো? হ্যাঁ, আমি ভাঙিনি স্যার। দুটো ক্যামেরা। এই ক্যামেরাটা আবার কার? স্যার স্যার সরি, আমি আপনাকে মিথ্যে বলেছি স্যার, কিন্তু আমি আপনাকে সব সত্যি কথা বলে দিচ্ছি স্যার। বলো, তাহলে সত্যি বলার মুড হয়েছে তোমার? বলো। আসলে আমি এই জঙ্গলে না ড্রাগস নিতে এসেছিলাম, ওই গায়ের জোর বাড়ানোর ড্রাগস, যাতে আমার গায়ে শক্তি আসে আর আমি জোরে দৌড়ে এই রেসটা জিতে যেতে পারি। সেই জন্যই আমি ক্যামেরাটা ভেঙে দিয়েছিলাম। খুব ভালো মজা করো তুমি। জোরে দৌড়ানো ড্রাগ নিয়েছিলে ম্যারাথনে, যেখানে অনেকক্ষণ দৌড়তে হয় আস্তে আস্তে, সেখানে জোরে দৌড়ানো ড্রাগের দরকার ছিল। মজা করছো? হ্যাঁ, এটা কার ক্যামেরা? আমি জানি না স্যার। কোনো ব্যাপার না, সব জানতে পেরে যাব। আমি অপরাধ করেছি, কিন্তু ওটা নয় যেটা আপনি ভাবছেন। আমি রোহনকে মারিনি। আমার দোষ শুধু এটুকুই যে আমি রেসটা জেতার জন্য একটু চালাকি করেছিলাম। বুঝলাম না, কি করেছো তুমি? আমি জানতাম না যে টাইমিং চিপ প্রত্যেক ধাপে রানারের টাইম নোট করবে। আমি ভেবেছিলাম শুধু রেসের প্রথমে আর শেষে টাইম ক্যালকুলেট হবে, আর তাই 10 কিলোমিটার পর্যন্ত এসে ক্যামেরায় মাটি লাগিয়ে দিয়েছিলাম আর ওখান থেকে সাইকেল নিয়েছিলাম। কিন্তু রেস শেষ হতেই সিআইডি ওখানে চলে এলো আর আমি ওখান থেকে সাইকেলটা সরানোর সুযোগই পাইনি। এত কিছু করেছো শুধু একটা রেস জেতার জন্য? আসলে অফিসে বেট ধরা হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্টে যে রেসটা জিতবে তাকে সবাই কন্ট্রিবিউট করে 5 লাখ টাকা দেবে। আমার টাকার খুব দরকার ছিল, তাই আমি। এটা দীপ্তির ক্যামেরা। এই দুটো ক্যামেরা তোমরা কেন ভেঙেছিলে? স্যার আসলে আমরা এই রেসে এসেছিলাম যাতে একে অপরের সাথে সময় কাটাতে পারি, কিন্তু তারপরে খেয়াল হলো যে আমাদের প্রেমের কথাবার্তা সব ওই গোপ্রোতে রেকর্ড হচ্ছে স্যার। কখন থেকে ফলো করছে। শোন না, তোকে খুব সুন্দর লাগছে। দাঁত ছাড়ো তো। কি হলো? গোপ্রোতে সব রেকর্ড হচ্ছে। ও গড, এখন কি করব? একটা কাজ করা যাক, চল আমার সঙ্গে। হ্যাঁ, আরে তোমরা তো অদ্ভুত কাজ করেছো। আরে এতে তো কোনো সাউন্ড রেকর্ডই হয় না। তোমরা তো বোকার মতো কাজ করেছিলে। হয়তো কে দুটো ক্যামেরা ভেঙে দিয়েছো। কি স্যার, এতে কিছু রেকর্ড হয়নি? স্যার নবীন তো আমাকে ওই জায়গাটা দেখিয়েছে যেখানে ও পড়েছিল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে ও মিথ্যে কথাই বলছে। আরে মুক্তি, স্যার মুক্তি বলেছে যে ও সাইকেলের ব্যবহার করেছে রেস জেতার জন্য। স্যার হতে পারে ও মিথ্যে কথা বলছে আর রোহনকে খুন ওই করেছে। আর গৌরব আর দীপ্তি, ওদের লাভ স্টোরির কি হলো? কতটা সত্যি? হ্যাঁ, ওরা সত্যি কথাই বলছে। ফোন রেকর্ডে দেখাচ্ছে দীপ্তি আর গৌরব প্রতিদিন 3-4 ঘন্টা করে নিজেদের মধ্যে কথা বলতো। স্যার একটা কাজ করি, আমরা আবার ম্যারাথন রেসের ফিনিশিং ভিডিওটা দেখি। তার মানে গৌরবের ঠিক পরেই এই দীপ্তি ঢুকেছিল। দুজনে একসঙ্গেই ছিল। মনে হচ্ছে স্যার দুজনেই এই কাণ্ড করেছে। এক মিনিট অভিজিৎ, দয়া, এই ফুটেজটা দেখো। এই যে এই হলো সেই খুনি।
স্যার আমাদের এখানে কেন ডাকা হয়েছে? খুনির নাম বলবার জন্য। স্যার সত্যিই খুনি ধরা পড়েছে? তাহলে তাহলে বলুন না স্যার, কে খুনি? আরে বলবো, একটু ধৈর্য ধরো। মুক্তি, 5 লাখ টাকার জন্য তুমি বেইমানি করেছো। 5 লাখ টাকার জন্য। আর গৌরব, তুমি তুমি তো তোমার ভালোবাসা লুকোনোর জন্য বেইমানি করেছো। আর নবীন, তুমি চলো তোমাকে আবার দেখাচ্ছি, রেসের একটা পাওয়ার দেখাচ্ছি। খুব ভালো করে দেখো আর বলো কোথায় ভুল আছে, বলো। কিছুই তো নেই স্যার, সবই তো ঠিকই আছে। কোনো প্রবলেম নেই। তোমার মনে আছে তুমি বলেছিলে যে ক্যামেরাটা দ্বিতীয়বার যখন তুমি সরিয়েছিলে তারপরে তুমি মাথায় জল ঢেলেছিলে? ওটা তো স্যার খুব গরম লাগছিল, তো তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম। মিথ্যে বলেছিলে তুমি, নিজের মাথায় জল ঢেলেছিলে। অথচ যখন ফিনিশিং লাইনে পৌঁছলে তখন তো তোমার ভেজা অবস্থায় থাকার কথা ছিল। কিন্তু এই ফুটেজে আমরা কি দেখতে পাচ্ছি? তুমি শুকনো অবস্থায় দৌড়চ্ছ। হয়তো জল শুকিয়ে গেছিল। বর্ষাকালে অত তাড়াতাড়ি জল শুকিয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তাহলে নবীন, তোমাকে আরো একটা ফুটেজ দেখাই, এই গল্পের শেষ অংশ। বলো, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? কি নবীন, এই ফুটেজে তোমার মুখটা কেমন চেঞ্জ লাগছে না? হ্যাঁ, অন্যরকম তো দেখাবেই, কারণ এই মুখটা নবীনের নয়, ওর ভাই প্রবীণের। খুব বড় প্ল্যান বানিয়েছিলে তুমি, দারুণ মাথা খাটিয়েছিলে তুমি। প্রথমে 3টে এমপ্লয়ির ক্যামেরা বন্ধ করে দিয়েছিলে, আর তারপরে নিজের গোপ্রো ক্যামেরা নিচে ফেলে দিয়েছিলে যাতে লেন্সটা ভেঙে যায়। আর তারপর নবীন নিজের ক্যামেরাটাকে খুলে পরিয়ে দিল নিজের ভাইকে, মানে প্রবীণকে। এই ক্যামেরা বদল করার সময় খুব একটা সময় ছিল না, তাই হতে পারে ওই টি শার্টে যখন কাগজটা লাগাচ্ছিল তখন সমস্ত ম্যাগনেটগুলো লাগায়নি, কিছু ম্যাগনেট নবীন নিজের পকেটে ভরে নিয়ে গেছিল। নবীন রেস ছেড়ে বেরিয়ে যায় রেইনকোট পরে, আর পৌঁছে যায় রোহনকে খুন করার জন্য। কিন্তু ও কি করে জানবে যে রোহনকে মারার সময় ম্যারাথন রেসের ওই ম্যাগনেটই ওকে ফাঁসিয়ে দেবে? তারপর তুমি পুরো প্রমাণ নষ্ট করলে আর আবার এসে রেসে জয়েন করলে। ইচ্ছে করে নিজের পায়ে তুমি চোট লাগালে যাতে আমরা বিশ্বাস করি যে আঘাতটা সত্যি। আর তারপরে তুমি রেসটা ফিনিশ করো। তাহলে বলো। হ্যাঁ স্যার, আমি খুন করেছি রোহনকে। একদম পারফেক্ট প্ল্যান ছিল,
কিন্তু আমি কি করে জানবো যে আপনারা আমার থেকেও অনেক বুদ্ধিমান? প্রত্যেক অপরাধী এই ভুলটাই করে, কারণ তার মনে হয় যে সে আইনের চোখে ফাঁকি দিয়ে দেবে। এবারে বলো, ওকে কেন খুন করলে? তাড়াতাড়ি বলো। বিএনডি বিল্ডকনে হওয়া প্রত্যেকটা গন্ডগোলের পেছনে আমিই ছিলাম। আমার জন্যই প্রত্যেকটা টেন্ডার কোম্পানির হাতছাড়া হলো। আর আমি যদি রোহনকে না মারতাম তাহলে ও আমার সমস্ত রহস্য খুলে দিত। তাই আমি... লজ্জা লাগার কথা তোমার। যে থালায় খেয়েছো ওই থালায় ফুটো করেছো। আর সেই পাপ লুকোনোর জন্য তুমি রোহনকে খুন করে দিয়েছো। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। আশা করি ততদিনে ফাঁসির অর্ডার এসে যাবে। নিয়ে যাও এদের। রেডি? চেক করে নিয়েছো? হ্যাঁ সব ওকে। সবাই ওখান থেকে দূরে চলে যাও। রেডি? ওই দাঁড়া, ভেতরে কোথায় যাচ্ছিস? আরে হাত দেখাচ্ছিস কেন? শেখর কি হয়েছে? একজন ভেতরে যাচ্ছে। আর মারবি নাকি? আটকা ওকে। স্যার আপনি ফ্ল্যাশিংটা আটকান, আমি ওকে ভেতরে গিয়ে আটকাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধ করছি, তুই আটকা ওকে। কি হলো? একটা লোক বিল্ডিং এর ভেতর চলে গেছে। একটা লোক? আপনারা এখানেই থাকুন, আমরা আসছি। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে? থামতে বললাম, থামছিস না কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি? আমি একজনকে খুঁজছি। কি? এই দাঁড়া, ভেতরে কোথায় যাচ্ছিস? এই দাঁড়া। কি হয়েছে? ও ভেতরে যাচ্ছে স্যার। এই ব্যাপারটা কি? হ্যাঁ কি হলো? অজয়, তুমি এখানে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো যে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে করছো নাকি তুমি? মিটিং এর টাইম আর ডেট শোনোনি নাকি? নিচে বোর্ডের নোটিশটা পড়োনি নাকি? শান্ত। পড়েছিলাম, দেখেছিলাম, শুনেছিলাম। জানি আমি আপনাদের সঙ্গে এই বিল্ডিং এ থাকতাম না। আমি জানি। আমি এ ভাই, তুই জানতিস তো? তাহলে এখানে আত্মহত্যা করতে এসেছিস? এই আত্মহত্যা করা অপরাধ। অপরাধ এটা। আমি তো জীবন বাঁচানোর জন্য এসেছিলাম। জীবন বাঁচানোর জন্য এসেছিলি? কার জীবন বাঁচানোর জন্য এসেছিলি? আমার সুন্দরী। সুন্দরী? হ্যাঁ, আমার বিড়াল। আপনারা চেনেন তো আমার সুন্দরীকে? হ্যাঁ, ও বোধহয় হারিয়ে গেছে। আর ও হারিয়ে গেলে এখানেই পাওয়া যায়। এই জন্য এখানেই এলাম। আমরা আগে এখানেই থাকতাম না। সুন্দরী, সুন্দরী। আরে এই বিল্ডিংটা কালকে ব্লাস্ট করার কথা ছিল তো। আরে অজয়, আজকেই ব্লাস্ট হবার কথা, ঠিক 10টায়। তুমি যে কি করো? আচ্ছা ঠিক আছে, কাল। কিন্তু দেখো, প্রথমে আমি আমার
আমার সুন্দরীকে খুঁজে নি, তারপর আপনাদের যা ব্লাস্ট ফ্লাস্ট করার করে নিন। আরে ভাই, তুই এখানে বেড়ালের জন্য এসেছিস? এ যদি সময় মতো না আটকাতো না, তাহলে তোর বডি খুঁজে পাওয়া যেত না। একটা বেড়ালের জন্য মরছে। একটা বেড়াল? একটা বেড়াল তো কি হয়েছে? বেড়ালের জীবন জীবন নয় নাকি? বেড়াল বেড়াল বেড়ালের জন্য মরছি মানে? বেড়াল, সুন্দরী, আমার বাচ্চা, আমার বাচ্চা। ও সুন্দরী, বাবা এসেছে, বাবা, বাবা। শোনো ভাই, এ পাগল হয়ে গেছে। আগে ওর বেড়ালটাকে খুঁজে নিতে দাও, তারপর এই বিল্ডিংটা তুমি উড়িয়ে দিও। হ্যাঁ। সুন্দরী, 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 আমার বাচ্চা। কোথায় বাবা তুমি? বাবা এসেছে। সুন্দরী, সুন্দরী, কোনো ভারী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। এই বডিটা পুরো স্টিভ হয়ে গেছে। 10-12 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বডিটা কে দেখেছিল? লাশটা কিভাবে এলো এখানে? স্যার কিচ্ছু জানি না, এই লাশ তো আচমকাই পাওয়া গেল। এমনিতেও 10টার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম। 10টায়? কিন্তু এখনো সেটা হয়নি কেন? স্যার, এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে। কেন? না মানে আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম, তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ। মহেন্দ্রবাবু? তার মানে আপনারা একে চেনেন? স্যার, আমরা অনেক বছর ধরে এই বিল্ডিং এ রয়েছি। 1.5-2 বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য। এখন কাজ শুরু হওয়ার সময় এইসব। বিল্ডার কে? স্যার, মহেশ ভাই বিল্ডার। এই মহেন্দ্র। মহেন্দ্রকে? এ একজন সিএমসির অফিসার। আমি এর সঙ্গে আগেও 2-1বার দেখা করেছি। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল? এই 1 সপ্তাহ আগে। আর এই ব্লাস্টের ব্যাপারে কে কে জানতো? বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল। শুধু আমরা নয়, আশেপাশের সব লোকজনই জানতো। হ্যাঁ, আমরা সবাইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয়। আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে, আমরাও ততটাই হয়রান হচ্ছি। আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি? একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা 1 সপ্তাহ আগে দেখা করেছিলেন, আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে, যে বিল্ডিংটা সকাল 10টায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন। এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না? স্যার, হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার, দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিয়ে খুন করেছে। ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে, সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি। স্যার, বডি এই গ্যাপটাতে রাখা ছিল, এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে। মানে স্যার, যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না। হ্যাঁ স্যার, আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখো, এই সমস্ত যন্ত্রপাতিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে। আর অভিজিৎ স্যার, সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও। এক্সকিউজ মি। লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 2টোর পরে আসুন। আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি?
সিআইডি? মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন? ও তো স্যার আজকে অফিসে আসেননি, কাল থেকেই ছুটিতে আছেন। অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি। ওনাকে কেউ খুন করেছে। খুন? কে করেছে? স্যার স্যার আমি জানি এই খুনটা কে করেছে। ওই পিয়ন গত সপ্তাহে ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু। এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে। কেন? ওনার নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে। সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে। না, এই কাজটা ওনার মিসেসেরই হবে। মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না। কি হচ্ছে এখানে? তোমরা কি সব গল্প করতে এসেছো? হ্যাঁ, চলো। এটা কিভাবে সম্ভব? স্যার আপনি বেঁচে আছেন? এনারা তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে। মার্ডার? আমার? কি মজা করছো? এক মিনিট। আপনি আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? স্যার আমি মহেন্দ্র। মহেন্দ্র? এই মহেন্দ্র নামে কি দুজন লোক ছিল তাহলে? স্যার এইসব কি বলছেন? আমার মার্ডার কি করে হবে? এক মিনিট। আমার মনে হয় যে মহেন্দ্রবাবু কিছু গন্ডগোল হয়েছে। যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন তাহলে ইনি কে চেনেন আপনি? আরে এ তো অশোক। অশোক তো? অশোক? হ্যাঁ স্যার, এই অশোক সামনের ওটিপি রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটার ওখানে। ওয়েটার? হ্যাঁ। তাহলে বিল্ডিং এর লোকেরা একে সিএমসি অফিসার মহেন্দ্র কেন বলছিল? এই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার, এখানেই কাজ করতো। আগের সপ্তাহতেই তো আমি একে চাকরি থেকে বের করেছিলাম। কি হয়েছে? একে খুন করা হয়েছে। খুন? কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকেও আসেনি স্যার। আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন? স্যার ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার, তাই বার করতে বাধ্য হলাম। এমন কি করেছিল সে? স্যার জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই ও উদাও হয়ে যেত বাইক নিয়ে, তাও আবার ধান্দার সময় স্যার। আর আমি যখন জিজ্ঞেস করলাম আমাকেই উল্টোপাল্টা বললো আমি কাজ করবো না, নিজের কাজ নিজের কাছেই রাখো। তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কখনো আমায় বলেনি। আচ্ছা, ও কি প্রত্যেক দিনই এখান থেকে বেরিয়ে যেত? স্যার প্রত্যেক দিন যেত একই টাইমে, 1টার সময় উদয় হয়ে যেত আর 2টোর সময় ফেরত চলে আসতো। হ্যাঁ স্যার, এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত। প্রত্যেক দিন 1টার সময় বেরিয়ে যেত আর 2টোর সময় চলে আসতো। তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বেরোতো সেটা করে 1 ঘন্টায় ফিরে আসা। স্যার যে দিন এই অশোক রেস্টুরেন্ট থেকে উধাও হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি, আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে 1টা থেকে 2টোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে, সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে। এই পুরো এরিয়াটা 7-8 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল, তাই ওর লোকেশন পাইনি। স্যার হ্যাঁ স্যার, লোকেশন তো খুঁজে পাইনি, কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি। স্যার এই দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোক এই ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, 12টা 50 আর 1টা 5। স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের, আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে। সিআইডি, এই ছবিটা ভালো করে দেখুন। এই লোকটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, না জানি না। আরে ভাই, ভালো করে দেখো। এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে 3-4 বার এসেছিল। এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে, কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট, আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখবো? দেখো, কিন্তু 3-4 বার এই দোকানে ফোন করেছিল, আর এখান থেকেও করা হয়েছিল ওকে। স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে, আর আমিও করি, কিন্তু কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে। এটা হলো আমার কার্ড। হ্যাঁ স্যার। ওকে ওকে। আরে ভাই, এ অশোক ফোন কেন ধরছে না? ও আর ফোন তুলবেও না। কারণ অশোক মারা গেছে। অশোক? কে অশোক? সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে? না, আমি তো। অ্যাক্টিং করা বন্ধ কর, না হলে কিন্তু তুইও মারা যাবি।
বল ব্যাপারটা কি? অশোক এখানে কি করতে আসতো? স্যার আমি সব বলে দেবো। চল বল। তাহলে এই হলো তোর ছোটখাটো ব্যবসা। তুই নকল পাসপোর্ট বানাস, নকল আইডি বানাস। কে? স্যার অশোক আমার পুরনো বন্ধু। ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল। মহেন্দ্রর আইডি? এই লেটারেড স্যার? এসব স্যার আমি কিছু জানি না স্যার। অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি। আমি কিছু জানি না স্যার। এগুলো তো সিএমসির পেপারস স্ট্যাম্পও লাগানো আছে। আশ্চর্য স্যার, আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং, সি ব্রিজ আর দেবদর্শন, এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন? এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা, এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে, মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে। এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায়। যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয়, আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। আর এইরকম এরিয়াকে আমরা ফ্রড লাইন বলি। তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক। এক্স্যাক্টলি, এইরকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই। ফ্রড লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি। আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেল কি করে? কারণ সেটা ফ্রড লাইনেই নেই। এই পেপারগুলো নকল স্যার। আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে, আর দেবদর্শন ওই লিস্টে নেই। স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল। এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল। আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করতো, তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানলো কি করে? হ্যাঁ স্যার, অদ্ভুত তো। এই ব্যাপারে তো আমিও জানি না। স্যার আমার মনে হয় আমি জানি যে ও এটা কি করে জানে। এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে, আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম। ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি? 1.5 কোটি। 1.5 কোটি? কিন্তু একটা কথা, এটা শুধু অর্ডার নয়, এটা পে অর্ডার। লটারির টিকিট এটা, 1.5 কোটির লটারি। তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি? আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো। আমরা কি করব? মিটিং এ কি হবে? প্লিজ আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান প্লিজ। এবার কি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে মহেশ বাবু। আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে, কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না। একে তুই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম, এখন ওর খুনও হয়ে গেল। বাবা রে, যদি এই চক্করে আমাদের জেল হয়ে যায় তাহলে? আমি প্রথমেই বলেছিলাম তো এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশ বাবু। তা এসব কি আমি আমার জন্য করছিলাম? আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট, ভালো বিল্ডিং সবাই পেত। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই মহেন্দ্র এসে গেল ফ্রড লাইনের অর্ডার নিয়ে। কিন্তু বিশাল আঙ্কেল, প্রথমে আপনি যাই বলে থাকুন, কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন। এখন অন্যদের দোষ দিয়ে কি হবে? আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এই কেসের তদন্ত সিআইডি করছে। আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি, আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দিই। হ্যাঁ, ভাবনা চিন্তাটা ভালো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কি ব্যাপার, আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, যাই হোক, কেউ যেন এখানে কিছু বলছিলেন, কি একটা সত্যি কথা, কি সেটা? দেখুন, এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই আমাদের বিল্ডিং এর রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছিল স্যার। আমরা শিফটও হয়ে গেছিলাম, বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল। তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে, আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না। স্যার এবার আপনি বলুন আমরা কি করতাম? আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল। স্যার সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে।
কাজ শুরু হয়ে গিয়েছিল, আমি টাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও, আমি চুপ হয়ে যাব। তো এই জন্য ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন? না, আমরা ওকে মারিনি, উল্টে তো আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম। কি টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম। কতদিন আগে টাকা দিয়েছিলেন? এই কাল রাতেই দিয়েছিলাম, বিল্ডিং ব্লাস্ট করবার আগে। কাল রাতে কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য? আমি আর নন্দন গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? ওই দেবদর্শন বিল্ডিং এ স্যার। দেবদর্শন বিল্ডিং এ কটার সময়? ওই 10টা সাড়ে 10টা। হ্যাঁ, 10:30টার সময়। 10:30টার সময় দেবদর্শন বিল্ডিং এই ও মারা গিয়েছিল। আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে? দেখুন, আমরা কিছুই করিনি, আমরা কিছু জানি না। আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম। নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন? স্যার, এরকম কিছু না, আমরা কিছুই করিনি। কালকে রাত্রে যখন আপনি ওর সাথে দেখা করেছিলেন, আর কেউ ছিল ওখানে? মহেন্দ্রবাবু এখন এলেন না। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? চলো তো দেখি। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে, আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন এই টাকা? নিন। হ্যাঁ, এই তো। পুরো 1 কোটি আছে তো? পুরো 1 কোটি, কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক হ্যাঁ, আছে, চলো। এবার আপনারা বেরোন। তো ওখানে আরো অন্য কেউ ছিল? স্যার, জানি না, আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না? ওটাই আমার সুন্দরী, আমার সুন্দরী। যাই হোক, আপনাদের জন্য আরো একটা খারাপ খবর আছে। ও কোনো সিএমসি অফিসার ছিল না, ও ছিল একজন ওয়েটার, অশোক, যে আপনাদের মহেন্দ্র সেজে বোকা বানিয়েছিল। কি? কিন্তু ওই আইডি পেপারস সব নকল ছিল। তাহলে আমাদের টাকা? পাওয়া যায়নি, হয়তো খুনিয়ে নিয়ে গেছে। অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল, আর আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল। ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন, যে হয়তো এখন এখানেই রয়েছে। এখানে যতগুলো জিনিস আছে না বস, এর মধ্যে কোনোটার দ্বারা অশোকের মৃত্যু হয়নি। ইনফ্যাক্ট কোনো অস্ত্র দিয়েই অশোককে মারা হয়নি। মানে? মানে এইটা দেখো, এই টুকরোটা দেখতে পাচ্ছ? এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এর খুলির হাড়ের মধ্যে পাওয়া গেছে। আর এই টুকরোগুলো পাথরের স্যার। পাথরের? মানে খুন পাথর দিয়ে করা হয়েছে। বস, এই অশোক কোথাও দাঁড়িয়েছিল আর খুনি ঠিক এর পেছনে দাঁড়িয়েছিল, আর ও একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করে, এর খুলির হাড় এখান থেকে ভেঙে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। কিন্তু ওর এই পিঠের এই দাগগুলো, এগুলো কিসের? এর পিঠে যে চিহ্নগুলো আছে, এটা টেনে নিয়ে যাওয়ার জন্য, সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এ গ্রাউন্ড ফ্লোরে কোথাও ছিল। প্রথমে খুনি একে পাথর দিয়ে খুন করেছে, আর তারপরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে। বিল্ডিং এর সবাই জানতো যে মহেশ আর নন্দন এই অশোকের সঙ্গেই ওই বিল্ডিং এ দেখা করতে গিয়েছিল, আর এটাও জানতো যে অশোক একাই আসছিল টাকা নেওয়ার জন্য, আর এটাও জানতো এরা বিল্ডিংটা ভাঙতে চলেছে পরের দিন সকালে। খুনি বিল্ডিং এর কমিটি মেম্বারের মধ্যে থেকে বা মহেশ আর নন্দন, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে। স্যার, এই বিল্ডিং এর প্রত্যেকে কোথায় কোথায় ছিল তার প্রমাণ ওদের কাছে রয়েছে। আর মার্ডারটা যখন খুব প্ল্যান করে করা হয়েছিল, তাই এলেবাইও আগের থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। একবার ওই পাথরটার দরকার ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে। ওই পাথরটা পেলে না, তখন ইনভেস্টিগেশনের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। স্যার, ওই বিল্ডিংটায় শুধু ইট আর পাথরই আছে। হ্যাঁ জানি। স্যার, এতগুলো পাথরের মধ্যে একটা পাথর খুঁজে বার করা ইম্পসিবল। পঙ্কজ, তুমি এটা ভুলো না যে তুমি একজন সিআইডি অফিসার, আর সিআইডি ডিকশনারিতে কোনোদিন ইম্পসিবল শব্দটা ছিল না, আর না কোনোদিনও আসবে, বুঝেছো? ওই বিল্ডিং এর প্রত্যেকটা পাথর দেখো, ভালো করে চেক করো, নিয়ে এসো ওই পাথরটাকে। স্যার, এদিকে এসো। স্যার, বলো।
স্যার কি ব্যাপার, কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি? ওটাই পাচ্ছি না স্যার। স্যার আমার সুন্দরী, আমার বিড়াল কোথায় হারিয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় চলে গেল। ওর আমি ছাড়া কেউ নেই স্যার। স্যার আপনি বড় বড় রহস্যের সমাধান করেন, আমার সুন্দরীকে খুঁজে বার করবেন প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। আরে ভাই, সিআইডির লোকেদের আর কোনো কাজ নেই তোমার বিড়াল খুঁজবে গিয়ে? চিন্তা করো না, আমরা খুঁজে নিয়ে আসবো তোমার বিড়ালটাকে। ঠিক আছে, পঙ্কজ, স্যার। ফেডরিক, ওনার বিড়ালটাকে খোঁজো। স্যার মানে হ্যাঁ, শুধু বিড়াল নয়, ওই পাথরটাকেও খুঁজে বের করো। তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলুন চলুন। ওটা বিড়াল নয়, সুন্দরী, আমার সুন্দরী। স্যার, এই বিল্ডিং এর লোকেরা অশোককে সিএমসি অফিসার মনে করেছিল, মহেন্দ্র। তারপর কেউ ওকে খুন করে লাশটাকে লোপাট করার চেষ্টা করে। এটা না ভেবে যে কোনো সিএমসি অফিসারের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। এনকোয়ারি হলে তো সবার আগে সন্দেহটা ওদের উপরই যাবে, কারণ মারা যাওয়ার আগে উনি ওদের বিল্ডিংটা ইনভেস্টিগেট করছিলেন। তাহলে কেউ এত বড় রিস্কটা কেন নিতে যাবে একজন সিএমসি অফিসারকে মার্ডার করার? এখন এত বড় রিস্ক তো সেই নেবে যে জানতো যে এই অশোক সিএমসি অফিসার নয়, অন্য কেউ, একজন ওয়েটার। ওই খুনির অশোকের সত্যিটা জানার জন্য প্রথমে জানতে হবে আসল মহেন্দ্রর ব্যাপারে। আসল মহেন্দ্র মনে করে দেখুন মহেন্দ্রবাবু, কোনো অদ্ভুত ব্যাপার, কেউ দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কোনো ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, একটা ফোন তো এসেছিল। হ্যালো হ্যালো মহেন্দ্র বাবু, হ্যাঁ বলছি। আপনার সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসেই আছি, আপনি চলে আসুন। কিন্তু কে বলছেন? সেটা দেখা করার পরেই বলুন, কিন্তু আমি অফিসে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করব। আপনার অফিসের পাশে একটা কফি শপ আছে না, সেখানেই দেখা করা যেতে পারে। কে বলছেন? আর আপনি অফিসে আসবেন না কেন? স্যার কিছু গোপন কথা আছে, ওটা অফিসে বলা ঠিক হবে না। আপনি কিছুক্ষণের জন্য বাইরে আসুন প্লিজ। ঠিক আছে। কফি শপ? কি হয়েছিল ওখানে? ওখানে কিছু নয় স্যার, আমি ওখানে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেউ এলো না তো চলে গেলাম। এসেছিল তো অবশ্যই, কিন্তু আসল মহেন্দ্রকে দেখে সামনে আসেনি। খুনি সেই যে আপনাকে ফোন করেছিল, আর হতে পারে যে আপনিও ওকে দেখেছেন। আচ্ছা, এদের মধ্যে ওই দিন কফি শপে কে এসেছিল? না স্যার, এই যতগুলো ছবি দেখালেন এর মধ্যে কেউ নেই স্যার। মহেন্দ্রবাবু, খুনি এদের মধ্যেই কেউ, এদের মধ্যেই। একটু ভালো করে ভেবে বলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে স্যার, এই লোকটা, এই যে মহেশ। আপনি শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস এই ছিল।
না 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 মহেশ বাবু, মিস্টার মহেশ, মিস্টার মহেশ, বোর্ডটা দেখো তো। মহেশ, মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ, মহেশ বাবু, মহেশ, কি হয়েছে? পুরবি, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। স্যার, মহেশ, কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কে মেরেছে আপনাকে? মহেশ, ও নো। স্যার, স্যার অ্যাম্বুলেন্স আসছে। কোনো লাভ নেই পুরবি, হি ইজ ডেড। স্যার, স্যার এতদিন আমরা ভাবতাম যে মহেশ বাবুই খুন করছে, কিন্তু এবার উনিই মারা গেলেন। এই খুনি আসলে কে? সুন্দরী, বাবা এসেছে। ফ্রেডি স্যার! আরে ফ্রেডি স্যার, 4 বার বিল্ডিংটা ওপর নিচ করলাম, কিন্তু কোথায় গেল? এই, তোমার সুন্দরীকে খুঁজেই পাচ্ছি না আমরা। স্যার, ও আসলে একটু লাজুক আছে, অপরিচিত লোকের সামনে আসে না। আরে যদি তোমার সুন্দরী অচেনা মানুষদের সামনে বেরোই না, তাহলে আমাদের ডাকলে কেন? আরে আপনারা তো সিআইডি। কি হলো? আরে আপনারা যদি হেরে যান তো আমরা কোথায় যাব? আর মহেশ আর নন্দন বলেছিল ওর আওয়াজ এখানেই শুনেছিল। আমার বিশ্বাস আমার সুন্দরী এখানেই আছে। সুন্দরী, কি জঘন্য একটা নাম। হ্যাঁ, না না, খুব সুন্দর নাম। আরে ছাড়ুন তো, খুব খারাপ নাম। আমার এই নামটা একদম পছন্দ না, আর এই কাজটাও একেবারে পছন্দ না। এই জন্য আমি সিআইডি অফিসার হয়েছিলাম, বিড়াল খোঁজার জন্য। এই পঙ্কজ, দেখ ভাই, সময় খুব খারাপ যাচ্ছে, তাই না? চল খুঁজি গিয়ে। খুঁজবো মানে কোনো আইডিয়া তো দিন। এমনি এমনি কি করে খুঁজবো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমার সুন্দরীর না ইঁদুর ধরার খুব বড় শখ আছে। ইঁদুর দেখালে না এরম ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর মাঝখানে আবার ইঁদুর কোত্থেকে এলো শুনি একবার। আরে আইডিয়া চলে এলো। ওইটা আইডিয়া? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা আইডিয়া। আইডিয়া এসেছে। কি এটা? কি ইঁদুর? এত বড়? বিড়ালটা চাই? চাই 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 চাই। তাহলে ইঁদুর হও। এর সাথে থেকে ইঁদুরও হতে হচ্ছে। হও। হ্যাঁ, সুন্দরী দেখো, ইঁদুর এসেছে। ইঁদুর এসেছে, দেখো সুন্দরী। আরে এবার থাম না রে ভাই। সুন্দরী, সুন্দরী, সিআইডি জয় হোক। আমার বাচ্চা বাবা এসেছে। বাচ্চা আমার। থ্যাংক ইউ সিআইডি, আমি সুন্দরীকে পেয়ে গেছি। আরে হ্যাঁ বাবা, যাও। আর এতই যখন ভালোবাসো, বিড়ালটাকে সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক ও আছে। তো বিড়াল পেয়ে গেল, কিন্তু আমাদের পাথরের কি হবে? ওদিকে আবার এসিপি স্যার বলেছেন পাথর না পেলে যেন ফেরা না হয়। পঙ্কজ, পাথর আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? যাওয়ার সময় বিড়ালটাই পাথরটা দিয়ে গেছে। কোথায়? ওই দেখ, যেই পাথরটায় ওই বিড়ালটা বসেছিল তার গায়ে রক্ত লেগে।
মানে ফ্রেডি স্যার, আমরা দুজন মিলে মার্ডার ওয়েপন খুঁজে বার করেছি। আরে তো দারুণ ব্যাপার। এই পাথরটা দিয়েই খুন করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, আমরা এর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাইনি। কি সারিকা দেবী, আপনিও যদি এরকম বলেন তাহলে আচ্ছা, এরকম যদি হয় তাহলে তো আমরা খুনি অবধি কোনোদিন পৌঁছতেই পারবো না স্যার। মানে স্যার, আমাদের এত পরিশ্রম বেকার গেল? সারা রাত এই প্রমাণটা খুঁজে বার করলাম আর সেটা না পঙ্কজ, পরিশ্রম কখনো বেকার যায় না, কিছু না কিছু লাভ হয়ই। এই পাথর থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি বটে, কিন্তু তবুও কিছু একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এর থেকে পাওয়া গেছে অস্ত্র আর নাক থেকে বেরোনো মিউকাস, নাকের জল। হ্যাঁ, তাতে? কিন্তু বস, প্রবলেম হচ্ছে এইটা যে এই দুটো থেকেই ডিএনএ পাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে ডক্টর সালুখে এ থেকে প্রমাণ কি হবে? নাকের জল, চোখের জল। হাঁচি, ফ্রেডি হাঁচি। এতক্ষণে তো চলে আসার কথা। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? নন্দন আর মহেশ বলেছিল কেউ ছিল ওখানে ওই রাতে, যে হাত ছিল। তার মানে খুনির সর্দি হয়েছিল? কিন্তু স্যার, যখন আমাদের সাথে দেখা হয়েছিল তখন কারোরই সর্দি কাশি ছিল না। স্যার, যেদিন খুন হয়েছিল সেদিন ওখানে অশোক আর খুনিই ছিল, আর একটা বিড়াল ছিল। বিড়ালটা যদি কথা বলতে পারতো আমাদের কেসটাই সলভ হয়ে যেত। কথা বলবে, এবার বিড়াল কথা বলবে। বিড়াল? বেড়াল কথা বলতে পারে? কি কথা বলা কুকুরের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু কথা বলা বিড়াল? এ কি মজা করছেন আপনি? একটা বিড়াল খুনির ব্যাপারে কি বলতে পারে? বলবে বিশাল বাবু, বিড়ালই এবার খুনির ব্যাপারে কথা বলবে। ব্যাস একটু ধৈর্য ধরুন, সব বলে দেবে বিড়ালে। এই হলো সেই বিড়ালটা যে খুনিকে চেনে। আপনাদের একটা কাজ করতে হবে, বিড়ালের চোখে চোখ রেখে দেখতে হবে, আর খুনিকে সেটাই বিড়ালই বলে দেবে। এরকম কি করে হতে পারে? কি সব বলছেন? এক মিনিট, যা বলা হয়েছে আপনারা তাই করুন, বুঝেছেন? আপনি যান, কিন্তু যা বলছি তাই করুন, যান যান। কি হলো ফেডরিক, কিছু বলছে? বিড়াল কিছু বললো? না স্যার। আপনি আসুন। স্যার, বিড়াল তো কথা বলা বন্ধ করে দিয়েছে। চলে যান। এটা আপনার বিড়াল না? একবার দেখুন গিয়ে, আপনাকে যদি কিছু বলে। স্যার, একটা আবেদন ছিল। বেড়াল বলবেন না, আমার সুন্দরী, আমার বাচ্চাও। প্লিজ। আরে যান না, দেখুন না কিছু বলে কিনা, যান। সুন্দরী, বাবা এসেছে। কিটি 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 কিটি। হ্যাঁ, এবার আপনি চলে যান। তাহলে বিশাল বাবু, হ্যাঁ, এবারে আপনার পালা। ঠিক আছে। কি ব্যাপার বিশাল বাবু, বলে দিল তো বিড়াল যে খুনি কে? ওই রাতে আপনার সঙ্গে এই বিড়ালটাও ছিল, তাই না? কি বিশাল বাবু, আপনার আবার বিড়ালে অ্যালার্জি আছে, তাই না? আর এই জন্য আপনার চোখ থেকে নাক থেকে জল পড়ে যখন
বিড়াল আশেপাশে থাকে, আর ওই রাতেও ওই বিড়ালটা ওখানে ছিল, এর সুন্দরী, আর সেই জন্য আপনার চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে আসে, আর তখনই জল আপনার হাত দিয়ে ওই পাথরের মধ্যে লাগে, যে পাথর দিয়ে আপনি অশোককে মেরেছেন। হাঁচিটাও আপনারই ছিল, আপনার। তো বিশালবাবু বিড়াল তো বলে দিয়েছে, আপনি বলবেন নাকি আমাদের আবার কষ্ট করতে হবে? আমি ঘুষ দিতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমার উপর জোর করছিল। শেষে ওদের কথা আমাকে মানতে হয়। এরপর আমি মহেশবাবুকে বললাম যে আর একবার অনুরোধ করি মহিন্দারকে, যদি কিছু টাকা কম করে। আমরা মহেন্দারকে ফোন করলাম, কিন্তু ও ফোন ধরল না। এরপর আমি সিএমসি অফিসে মহিন্দারকে ফোন করলাম এবং অনুরোধ করলাম ও আমাদের সঙ্গে কফি শপে দেখা করুক। আমি আর মহেশ ভাই ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু মহেন্দার এলো না। এই মহেন্দ্রবাবু এখন এলেন না? অনেক দেরি করে দিল। হ্যাঁ, 1 মিনিট বিশালবাবু। হ্যালো, হ্যাঁ আরে মহেন্দ্র বাবু এখানে? সিএমসি অফিসে কাজ নেই নাকি? আরে কাজ তো অনেক আছে। একজন ফোন করে ডাকলো আমাকে এখানে দেখা করার জন্য, আধ ঘন্টা ধরে বসে আছি, এলোই না। কি করব? আর ওই দিন আমার সঙ্গে দেখা হলো আসল মহেন্দারের। আমার মনে হলো এর মধ্যে কোনো রহস্য আছে, কিছু তো আছেই আছে। আমি কাজে জড়িয়ে দিয়ে মহেশ ভাইকে ওখান থেকে সরিয়ে দিলাম। বিশালবাবু, মহেন্দ্রবাবু এখনো আসেননি? না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাকি কাজগুলো সারো, আমি সিএমসি অফিসে গিয়ে মহেন্দারের ব্যাপারটা দেখছি। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে। এরপর আমি সিএমসি অফিসে ক্রস চেক করতে গেলাম এবং ওখানে গিয়ে আমি জানতে পারলাম আসল মহেন্দার তো অন্য কেউ। এরপর আমি নকল মহেন্দারকে ফোন করলাম আর ওকে কফি শপে ডাকলাম। মিস্টার মহেন্দ্র, 1 কোটি অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। দেখুন, আমি কিচ্ছু জানি না, আমার পুরো 1 কোটি টাকাই চাই, নয়তো আমি রিডেভেলপমেন্ট আটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটির মেম্বারদের সাথে কথা বলছি। ঠিক আছে, আপনি কথা বলে নিন, যখনই আপনার হয়ে যাবে আমাকে ইনফর্ম করে দেবেন। ঠিক আছে, কিন্তু আমি ওর পিছু নিলাম এটা জানার জন্য যে আসলে ও কে। তো আমি জানতে পারলাম যে ও অশোক নামের একজন ওয়েটার, যে আমাদের ঠকাচ্ছে এবং আমরা সবাই ঠকছি। আমার খুব রাগ হলো এবং ওর সাথে একটা আইডিয়াও এলো, আর আমি প্ল্যান বানালাম। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন টাকা? কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক আছে, এবার আপনারা বেরোন। আসুন নন্দনবাবু। তো ভেবেছিলেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অশোককে মারলেন আর নিজের সব টাকা আত্মসাৎ করলেন। মহেশকেও মেরে দিলেন যাতে ও আমাদের কফি শপের কথাটা না বলতে পারে। প্ল্যানটা তো আপনার খুব ভালো ছিল বিশাল বাবু, খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু কি করবেন? সুন্দরী সব কিছু গোলমাল করে দিল।